ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন বার্তার আজকের এই পর্বে দর্শক শ্রোতাদের অভ্যর্থনা জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন। আমাদের আজকের আলোচনার বিষয় নারী ক্ষমতায়নে অর্থনীতির ভূমিকা। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকার গবেষণা প্রতিষ্ঠান সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগের ডিস্টিংগুইশড ফেলা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আর সেই সঙ্গে রয়েছেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ম্যানেজিং এডিটর রোকেয়া হায়দার। ধন্যবাদ। তো আমরা আলোচনা শুরু করতে চাই, যেহেতু নারী ক্ষমতায়নের ব্যাপার, মহিলাকে দিয়ে শুরু করি। তো রোকেয়া, আপনি আজকের আলোচনা কিভাবে শুরু করবেন বলে মনে করছেন? আমাকে যখন শুরু করতে বলছেন, আমি কিন্তু প্রশ্ন দিয়েই শুরু করব। নিশ্চয়ই। আজকের বিশ্বে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় এবং গোটা বিশ্বেই আমরা দেখছি যে নারী নেতৃত্ব অনেকখানি এগিয়ে এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী নারী, এবং অতি সম্প্রতি যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী এলেন মমতা ব্যানার্জি। অবশ্যই। তারপরেও শ্রীলঙ্কা আছে, ভারত আছে, বহুবারই নারী নেতৃত্ব আমরা সেখানে দেখেছি। এখন আমার প্রশ্নটি হচ্ছে যে সমাজের সর্বস্তরে নারীর যে অবস্থান বর্তমানে, নারী নেতৃত্ব সেখানে কতটুকু সহায়ক হয়েছে নারীর মর্যাদা এগিয়ে নিয়ে যেতে, নারীর অবস্থান সমাজে উন্নত করার ক্ষেত্রে। সেখানে যারা নেতৃস্থানীয় পদমর্যাদায় আছেন মহিলারা, তারা কতখানি সাহায্য করেছেন, তাদের জন্য কতটুকু সহায়ক হয়েছে। এই নারী নেতৃত্বকে প্রণোদনা যোগাচ্ছে অর্থনীতি কতখানি, আপনি কি মনে করেন? অনেকখানি যোগাচ্ছে, এবং যেটা আমরা দেখছি যে নারী নেতৃত্বের যে বিকাশটা ঘটেছে, সেটা আপনার রাজনীতির কথা বললেন, এটা সমভাবে হয়তো সমাজের অন্যান্য ক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে। আমাদের প্রশাসনে হচ্ছে, আমাদের ব্যবসার ক্ষেত্রে এটা দেখছি, এবং অর্থনীতিতে তো বটেই। তো নারীর ক্ষমতায়নের অর্থনৈতিক প্রণোদনার মূল জায়গাটা হলো নারীর শ্রমের বাজারে অংশগ্রহণ। অর্থাৎ নারী যখনই পরিবারের ভিতরে তার যেখানে কোনো ধরনের মজুরিহীন শ্রম দিয়ে থাকে, তার থেকে বের হয়ে এসে বাজারে সে মজুরির ভিত্তিতে, নগদের ভিত্তিতে সে যখন কাজ করে, তখনই তার ক্ষমতায়নের সবচেয়ে বড় জায়গাটা হয়। অর্থাৎ সে এমন কিছু অর্থ পায় যে অর্থটার উপর তার কর্তৃত্ব আছে, এবং সেটা সে পরিবারের এবং সমাজের ক্ষেত্রে সে ব্যবহার করার সুযোগ পায়। তো ধারাবাহিকভাবে আপনি এই দেশগুলোকে দেখবেন যে শ্রমের বাজারে শ্রমশক্তির ভিতরে নারীর অংশগ্রহণ বেড়েছে, এবং নারী অনেক বেশি উৎপাদনশীল কাজের ভিতরে ঢুকেছে। আর দ্বিতীয় আরেকটা জিনিস আমি এটার সাথে উল্লেখ করব ছোট করে, সেটা হলো নারীর এই ক্ষমতায়নের অংশর আরেকটা অংশ হলো নারীর পরিবারে তার ভূমিকা, এবং নারীর বিবাহ এবং সন্তানের সংখ্যা কমার সাথে সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ দেখা গেছে যে যত আমরা জনসংখ্যার হার হ্রাস করতে পেরেছি, এবং মাতাদের সাথে শিশুদের যে অনুপাত সেটা কমিয়ে আনা গেছে, যেটাকে আমরা ফার্টিলিটি রেট বলি, তখনও দেখা গেছে নারীর ক্ষমতায়নটা, অর্থাৎ তার নিজের জীবনের উপর নিজের অধিকারটা অনেক বেশি বেড়েছে। আপনি শ্রমের কথা বললেন, আপনি পরিবারের কথা বললেন, আপনি বিবাহের কথা, জন্মের কথা বললেন। আমরা দেখেছি ধারাবাহিকভাবে মা, ভগিনী, জায়া, কন্যা সবাই নারী, এবং আমরা এই সবগুলোর মধ্যেই পরিবেষ্টিত হয়ে রয়েছি। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যুগে যুগে, দিনের পর দিন, বছরের পর বছর নারী নির্যাতন অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। নারী অধিকার লঙ্ঘন আমরা দেখেও দেখছি না। সেটা কিন্তু অনুন্নত উন্নত দেশের মধ্যে কোনো ব্যবধান আমরা দেখি না, পার্থক্য দেখি না, সব সমাজেই আছে, সব সমাজেই চলছে। কেন? আমি আপনার এই উত্তরের সাথে আমি হ্যাঁ এবং না দুটোই বলবো। এক নম্বর হলো যে অনুন্নত সমাজের ভিতরে এই ঘটনাবলী যখন ঘটে, তখন অনেক ক্ষেত্রেই আইনের শাসন দিয়ে এটাকে আমরা সমাধান করতে পারি না। উন্নত দেশে যেটা হয় যে এটা নৈতিকভাবে, যেহেতু এটা অপরাধ হিসেবে স্বীকৃত, এবং এমন কিছু প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে এবং সামাজিক মূল্যবোধে এমন পর্যায়ে গেছে যে এটা যদি বিবেচনায় আসে সমাজের, তাহলে কিন্তু নিষ্কৃতি নেই। সেহেতু এইটার ভিতরে আমি পার্থক্যটা এইভাবে দেখি। কিন্তু তার চেয়ে বড় জিনিসটা, আপনারা তখন বললেন রাজনীতিতে অনেক নারী নেতৃত্ব এসেছে আমাদের দেশ সহ, কিন্তু দেখুন নারী নেতৃত্বের সাথে নারীর ক্ষমতায়নকে খুব সহজভাবে এক করে দেখা ঠিক না। কারণ আমাদের দেশে যে নারী নেতৃত্ব আসে, আমাদের দেশের, শুধু আমাদের দেশ না, অঞ্চল এবং অন্যান্য জায়গায়, সেটা হলো যেই ক্ষমতা কাঠামো আছে সেই ক্ষমতা কাঠামোরই অংশ হিসেবে ওই নারী নেতৃত্ব আসে।
সেই পরিবারের হয় উত্তরাধিকার থেকে আসছে অথবা অন্য কোনো ধরনের আর্থিক বড় ধরনের প্রতিষ্ঠানের উত্তরাধিকার থেকে আসছে, সেহেতু ক্ষমতা কাঠামোর ভিতরে বদল হয় না। অর্থাৎ নারী যে একটি দুর্বল জনগোষ্ঠী, একটি পিছিয়ে থাকা জনগোষ্ঠী, সেইটাকে ধারণ করে সামনে আসা সেটা কিন্তু ভিন্ন জিনিস। সেহেতু নারীর ক্ষমতায়নের জন্য যে রাজনৈতিক পরিবর্তন, সেই পরিবর্তনটা এখনো আসেনি। না, আপনি যেমন কিনা বললেন যে নারী নেতৃত্বের মধ্যে দিয়ে নারী ক্ষমতায়ন বিচার করা ঠিক হবে না, সঙ্গত হবে না, সঠিক হবে না। তো আমরা দেখছি যে বিভিন্ন সমাজে বিশ্লেষণ করে দেখা গেছে যে মোটামুটিভাবে দুটো জিনিস, একটা হচ্ছে শিক্ষা এবং একটা অর্থনীতি, নারী ক্ষমতায়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে পশ্চিমা বিশ্বে, যুক্তরাষ্ট্রের মতন দেশেও নারী নির্যাতন হয়, নারীর অধিকার লঙ্ঘিত হয়। কেন? হ্যাঁ, এইখানেই জিনিসটা হলো যে এই পুরো জিনিসটা শুধু অর্থনৈতিক সম্পর্ক দিয়ে ব্যাখ্যা করা যাবে না, অথবা শিক্ষার অধিকার বা শিক্ষার তার লাভের সুযোগ দিয়েও শুধুটা ব্যাখ্যা করা যাবে না। এটা আরও একটি জটিল সামাজিক এবং ক্ষমতার সম্পর্কের ভিতর অবস্থান করে। অর্থাৎ এক ব্যাখ্যা হতে পারে যে সে এখনও এত শিক্ষা, এত অর্থনৈতিক ক্ষমতা পায়নি যেটাতে সেই ভারসাম্যটাকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারে। এটা একটা ব্যাখ্যা হতে পারে, যেটা একটা প্রক্রিয়ার ভিতর আছে, আজ হয়তো নেই, 5-10 বছরে এই ইতিবাচক ধারাটা যদি অব্যাহত থাকে একদিন পরিবর্তন হবে। আরেকটা যেটা হতে পারে, যেটা শুধু এই সূচকগুলো দিয়ে বোঝা যাবে না, এটার ভিতরে সাংস্কৃতিক মানের বিষয় আছে, এটার ভিতরে পারিবারিক মূল্যবোধের বিষয় আছে, এটার ভিতরে ইতিহাসের ব্যাপার আছে। একটা সাধারণ জিনিস আমি বলি, সেটা হলো যে নারী নির্যাতনের বিষয়টি কিছুদিন আগে হলেও আমরা এটাকে আলোচনাতে আনতে অস্বস্তি বোধ করতাম, সামাজিকভাবে অস্বস্তি বোধ করতাম। এটাতে ইংরেজিতে ট্যাবু বলে না? তো ওই ট্যাবুটা ভেঙে যখনই আমরা আলোকিত আলোচনায় যাচ্ছি, তখনই একটা ভিন্ন সামাজিক পরিবেশ সৃষ্টি হচ্ছে। সেহেতু শুধু শিক্ষা দিয়ে হবে না, শুধু অর্থনীতি দিয়ে হবে না, কিন্তু আবার ওগুলো বাদ দিয়েও করা যাবে না। হ্যাঁ, দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন আনতে হবে। এবং আমি নিজে যেমন ব্যক্তিগতভাবে মনে করি যে এই মুহূর্তে আমরা বিশ্বে একটা বিরাট আলোড়ন দেখছি। আরব জাহানে যেমন দেখছি আমরা, তিউনিসিয়া থেকে শুরু করে, মিশর থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে এগিয়ে এসেছে, যাকে আমরা বলছি যে আরব স্প্রিং, একটা আন্দোলন পরিবর্তনের জন্য। সেখানে কিন্তু নারী পুরুষ এই আন্দোলনের পাশাপাশি আছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে মুসলিম মহিলারা মাথায় ওই হিজাব পরেও কাতারে কাতারে সমানভাবে পুরুষদের পাশে এগিয়ে আসছে এই আন্দোলনে। সেখানে আপনি যেটা বললেন যে সামাজিক মূল্যবোধ, এই সব কিছুর একটা দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন ঘটছে সেখানে। এবং শিক্ষা অবশ্যই আছে সেখানে, একটা মানে বিরাট ব্যাপার, একটি বিশেষ লক্ষণীয় ব্যাপার সেখানে। আমরা জানি যে মিশরে কিন্তু শিক্ষিতের হার যথেষ্ট, এবং মহিলারাও সেখানে কাজে কর্মে শিক্ষার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে এসেছেন। তো সেটাও আমার মনে হয় যে একটা বিষয়। আবার ওদিকে যদি বাংলাদেশের দিকে আমরা দেখি, যে স্বাধীনতা পরবর্তীকালে আমরা দেখি যদি যে পোশাক শিল্পে অনেক মানে তাদের শিক্ষার সুযোগ ছিল না, হাতের কাজ করে পোশাক শিল্পে কিন্তু মেয়েদের সংখ্যাই বেশি যারা কাজ করেন, যারা শ্রমিক সেখানে। তো সেখানেও কিছুটা অগ্রগতি হয়েছে। তারপরে বেসরকারি অনেক খাতেই কিন্তু মহিলারা আছে। হ্যাঁ, এখন প্রশাসন বলুন, সামরিক বাহিনী বলুন, আপনি আমার বিমান বাহিনী, পুলিশ বাহিনী, সব জায়গাতেই ওনারা আসছেন। এবং আপনারা যদি সাম্প্রতিককালে লক্ষ্য করে দেখেন, ধারাবাহিকভাবে কতগুলো বছরে স্কুলের বা কলেজের রেজাল্টগুলোর ভিতরে যে ফলাফল বেরোচ্ছে, এখানে মেয়েরাই সবচেয়ে ভালো করছে। কিন্তু এটা পৃথিবীব্যাপী একটা প্রক্রিয়া, বাংলাদেশ এটার বাইরে নেই। এইটার সুফলটা আমরা ক্রমান্বয়ে পেতে থাকবো আগামী দিনে। আরেকটা যেটা হলো, সেটা হলো যে নারীদের সাথে প্রযুক্তির যে দিন আবার যোগাযোগ ঘটবে। আপনি যেহেতু আরব বিশ্বের কথা বললেন, ওখানে কিন্তু প্রযুক্তি একটা বড় ভূমিকা পালন করেছে। সেহেতু প্রযুক্তি, ইন্টারনেট বলুন, টুইটার বলুন, SMS বলুন, এই মোবাইল, এই প্রযুক্তি তাকে অনেক দ্রুত এই সামাজিক ক্ষমতায়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমি শুধু একটু, আমাকে যেহেতু ভুল না বোঝেন, আমি একটা কথা বলতে চাচ্ছি। আমি নারী নেতৃত্বের ফলে কোনো অগ্রগতি হয় না এটা কিন্তু আমি বলছি না। আমি খুব সাধারণ উদাহরণ দিই। নারী নেতৃত্বের ফলে যেটা হয় অনেক ক্ষেত্রে, নারী সম্পর্কিত অর্থনীতির ক্ষেত্রে যেই সমস্ত বিষয়াবলী আছে সেগুলি অনেক বেশি গুরুত্ব লাভ করে। যেমন মাতৃমৃত্যুর হারের বিষয়টি, শিশু মৃত্যুর হারের বিষয়টি সাম্প্রতিককালে দেখবেন সরকারের পক্ষ থেকে করা হয়েছে যে মাতৃত্বকালীন ছুটির পরিমাণ আরও যেন বাড়ানো হয়। 3 মাস 4 মাস ছিল, এটা যথেষ্ট হয় না। এটার ফলে যারা কর্মজীবী মহিলা আছেন তাদের বড় ধরনের সমস্যা হয়। আমরা যারা প্রতিষ্ঠান চালাই আমরা জানি এটা। সেহেতু এই সমস্ত ক্ষেত্রে কিছু কিছু হবে। কিন্তু আমার মূল কথাটা হলো, এগুলি হবে, কিছু কিছু জায়গা বাড়বে, কিন্তু ক্ষমতার ভারসাম্যে যদি বড় ধরনের পরিবর্তন না আসে, যেখানে দুস্থ বা পিছিয়ে পড়ার এই গোষ্ঠী হিসেবে তাকে
যদি না দেখা হয় তাহলে কিন্তু শুধু নেতৃত্ব দিয়ে, মহিলাদের নেতৃত্ব দিয়ে এই কাজটা হবে না। রোকেয়া হায়দার, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের ইতি টানছি আজকে এখানেই। ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে সরকার কবির উদ্দিন আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।